রেকর্ড শুরু করলাম। স্যার রেকর্ড স্যার প্রতিদিন রাতে দিয়ে দিয়েন স্যার, রাতে। ঠিক আছে, আজকে দিয়ে দেবো রাতে। ওকে, ফেসবুকে স্যার সমস্যা তাই স্যার ইউটিউবে দিয়েন স্যার, ইউটিউব। ঠিক আছে, দেব। এবার তাহলে বলো স্যার, আপনার স্ক্রিনটা পিন করে রাখেন। এমন কোনো ব্যবস্থা নাই যাতে পিন করে রাখবেন, মানে কেউ অন্য ভয়েস দিলে যাতে আপনার স্ক্রিনটা না চলে যায়, না চলে যায়। তুই পিন করতে পারিস। আচ্ছা, কথা বলে না, কথা বলো না, যেভাবে চালাচ্ছি এইভাবে চলুক, কথা বলে না, সময় নষ্ট করো না। দেখো, পার্ট 1-এ আছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। তো আমরা দেখি যে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন দুটো ধারণা, এই দুটো ধারণা কি এক নাকি এক নয় সেটা বোঝার আগে আমরা একটু বুঝে আসি যে সংস্কৃতিটা কি আসলে। তো আমরা জানি সংস্কৃতি হলো যে আমরা যেমন কথা বলি, যেমন আচরণ করি, যে পোশাক পরি, যে খাদ্য গ্রহণ করি, মানে খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, কথা, আচার আচরণ, চালচলন সবকিছু সমন্বয়ে গঠিত হয় আমাদের সংস্কৃতি। তার মানে সংস্কৃতি হলো একটা ফুল লাইফ স্টাইল, টোটালি একটা লাইফ স্টাইল, একটা জীবনধারা। সংস্কৃতি হলো একটি জীবনধারা, অর্থাৎ এক মানব গোষ্ঠীর যে জীবনধারা, সেই জীবনধারাই হলো সংস্কৃতি। এখন এই সংস্কৃতি ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করতে পারে, অর্থাৎ সমাজ ভেদে, দেশ ভেদে, জাতি ভেদে এই সংস্কৃতির রূপ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশের মানুষের কথার ধরন আর ভারতের মানুষের কথার ধরন কি এক, আমরা সহজেই বলবো যে না, এক নয়। কারণ ওই দেশের মানুষের কথার ধরন একরকম, আমাদের দেশের মানুষের কথার ধরন অন্যরকম। তাই আমাদের এই যে সাংস্কৃতিক যে রূপটা, এই যে সংস্কৃতির যে উপাদানটা, এখানেও কিন্তু একটা পার্থক্য পরিলক্ষিত হয়। আমরা যদি বলি ভারতের মানুষের পোশাক আর বাংলাদেশের মানুষের পোশাক কি এক, সেখানে আমরা দেখি কিছু বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে। তার মানে এই যে সংস্কৃতির আর একটা উপাদান, এখানেও কিন্তু আমরা কিছু ভিন্নতা লক্ষ্য করলাম। এরপরে যদি বলি ভারতের মানুষের আচরণ আর বাংলাদেশের মানুষের আচরণ কি এক, সেখানেও কিছু ভিন্নতা আমরা লক্ষ্য করব, যে ওদের আচরণ আর আমাদের আচরণের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা অত্যন্ত অতিথি প্রিয়, আমরা অত্যন্ত মানে কি বলি যে আমরা অতিথি আসলে আমরা অতিথিকে ভীষণভাবে আপ্যায়ন করি, আমাদের সর্বোচ্চ মানে সাধ্য মতো আমরা চেষ্টা করি যে অতিথিদের আপ্যায়ন করা। আমরা অতিথিদেরকে কি মনে করি, নারায়ণ বা দেবতার মতো মনে করি, যার কারণে আমরা অতিথি বাড়িতে এলে তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা চেষ্টা করি তাকে খুশি করার জন্য, এবং তাদেরকে যত রকমের আপ্যায়ন করা প্রয়োজন তত রকমের আপ্যায়ন করি। কিন্তু তুমি যখন ভারতে যাবা তখন কিন্তু এই যে কালচারটা, আমাদের বাংলাদেশের মানুষের যে কালচারটা, এই কালচারটার মধ্যে বেশ পার্থক্য তুমি খেয়াল করবা। কারণ ওখানে গেলেই দেখবা তোমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু তোমাকে দেবে। যেমন তুমি আসছো, মনে করো তুমি গেছো, তোমাকে একটা মিষ্টি দেবে বা তোমাকে এমন কিছু দেবে যা অতিরিক্ত কোনো কিছু নাই, বেশি কিছু না। কিন্তু আমরা কিন্তু অনেক কিছু খাই। হ্যাঁ, তুমি ওখানে গেলে তোমাকে প্রথমে বলবে আপনি কি খেয়ে এসেছেন, আপনাকে জিজ্ঞেস করবে, আর আমরা কিন্তু জিজ্ঞেস করবো না বাঙালিরা। এটা আমি বলতে চাইছিলাম, আমি পুরোটা বলবো না, পুরোটুকু বললে ভারতীয়দের অপমান করা হবে। হ্যাঁ, খাবার খাওয়ার আগে স্যার ওটা রেস্টুরেন্টের মতো জিজ্ঞেস করে। আর আমরা হচ্ছে যদি মাছ খাবেন না মাংস খাবেন, যদি মাংস খাই তাহলে আর মাছ রান্না করবে না, আর আমরা দুইটাই রান্না করি আমাদের বাসাতেই। তো সেটাই বলছি, কথা বলো না। হ্যাঁ, সেটাই বলছি, আমি বুঝাচ্ছি। ভারতে গেলে ভারতীয়রা বলবে যে দাদা আপনি কি খেয়ে এসেছেন না বাড়িতে গিয়ে খাবেন। এই যে আমরা একটা কথা শুনি বা আমরা একটা কথা জানি, তাই না, এই কথাটা খুব খারাপ না, শুনতে খুব খারাপ লাগে। যাই হোক, এরকম অনেক কথা আছে। ভারতে গেলে তুমি কোনো কারো বাসায় মিষ্টি নেই তার পিস, কারো বাড়িতে বেড়াতে গেলে তারা গুণে মিষ্টি দেবে, যে ওই বাড়িতে কতজন সদস্য আছে ঠিক সেই কয়টা মিষ্টি তারা কিনে নিয়ে যাবে। কিন্তু আমরা যারা বাংলাদেশের মানুষ, তারা আমাদের আত্মীয় স্বজন বা খুব কাছের আত্মীয় হলে 2-3 কেজি মিষ্টি না নিয়ে গেলে মনে নিজের কাছে খুব খারাপ লাগে, মনে হয় যেন কি আমাকে ছোট মনে করে কিনা। হ্যাঁ, 2-3 কেজি মিষ্টি, এবং সে দামি মিষ্টি 500 টাকা 600 টাকা কেজি মিষ্টি না নিলে মনে হয় মন ভরে না। কিন্তু ভারতীয়রা কিন্তু এই সব জায়গায় ভীষণ কার্পণ্য করে। হ্যাঁ, এতজন মানুষ এই কয়টা মিষ্টি নিলে হবে। অথবা তুমি বাড়িতে বেড়াতে গেলে তোমাকে জিজ্ঞেস করবে আপনি কি খেয়ে এসেছেন, যদি খেয়ে না আসো
খেয়ে না আসেন তাহলে খাবার দিবে, আর যদি খেয়ে আসেন তাহলে দরকার কি। মানে এটা হলো একদম প্র্যাকটিক্যাল, মানে মারাত্মক, মানে কি বলবো যে তোমার এইসব জায়গা। আর আমরা কেমন, আমরা কিন্তু এরকম না। এই জন্য আমাদের এবং তাদের ভারতের এই যে আচরণ, এই আচরণের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য বা ভিন্নতা আমরা লক্ষ্য করি। সুতরাং আমরা বলতে পারি যে একটা দেশ ভেদে, জাতি ভেদে, সমাজ ভেদে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির উপাদানের গুলো পার্থক্য পরিলক্ষিত হবে। যেমন আমি যদি বলি যে ধর্মভেদে একটা সমাজের মানুষ যেটাকে খাদ্য মনে করে, অন্য সমাজের মানুষ সেটাকে খাদ্য মনে নাও করতে পারে। যেমন ধরো মুসলমানরা কি করবে, গরুর মাংসকে তাদের খাদ্য হিসেবে গ্রহণ করে। হিন্দুরা কি করে, কচ্ছপকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, কিন্তু মুসলমানরা কচ্ছপকে অখাদ্য বলে স্বীকার করে, আবার হিন্দুরা গরুর মাংসকে অখাদ্য বলে স্বীকার করে। এই জন্য যে খাদ্য কি, আমরা খাদ্যের যদি একটা সংজ্ঞায় যাই সেখানে আমরা ভালো করে জানি যে অ্যাকুরেট যে কথা সেটা হলো যে স্বীকৃত বা তোমার সমাজে সেটা অনুমোদিত হতে হবে। অনুমোদিত উপাদান যেটা তুমি খাবার হিসেবে গ্রহণ করো সেটাকে খাদ্য বলে। কারণ তোমার সমাজে যেটা অনেক হিন্দু আছে গরুর মাংস খায়, আমি ওইটা বলি নাই, ওটাই এক্সেপশনাল। যেটা আমি বলি যে হিন্দুদের কাছে কিন্তু গরুর মাংস খাদ্য নয়, ঠিক এমনি করে মুসলমানদের কাছেও কিন্তু শুকরের মাংস বা কাসিমের মাংস খাদ্য নয়। এই জন্য ওইটাকে আমরা খাদ্য বলবো না। তার মানে কি, এই যে খাদ্যের মধ্যেও কিন্তু, খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু একটা, এই জন্য বলা হচ্ছে ধর্মভেদেও কিন্তু এই সংস্কৃতির উপাদানগুলো ভিন্ন হতে পারে। যেমন হিন্দুদের মধ্যে যে কালচার গুলো রয়েছে মুসলমানদের মধ্যে সেই কালচার গুলো নেই। এই জন্য হিন্দু এবং মুসলমানদের মধ্যে এই যে সংস্কৃতির উপাদানগুলো ভিন্ন হবে, তাই না? যেটাকে আমি বলছি সমাজ ভেদে, ধর্ম ভেদে, জাতি ভেদে এই সংস্কৃতির উপাদানগুলোর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হবে। এই জন্য এটা হলো যে প্রত্যেকটা সমাজেই কিন্তু এই সংস্কৃতি বিদ্যমান রয়েছে। এখন আমরা দেখবো যে এই যে সংস্কৃতির পরিবর্তন এবং উন্নয়ন ধারণা বোঝাতে গিয়ে আমি এই সংস্কৃতিটা বুঝালাম। তাহলে কি, যে আমাদের যে জীবন ব্যবস্থা, সার্বিক যে জীবন ব্যবস্থা, সেটাই হলো যে আমাদের সংস্কৃতি। এই যে সংস্কৃতি, সংস্কৃতির দুটো উপাদান হচ্ছে কি, একটা হলো সাংস্কৃতিক পরিবর্তন আর একটা উন্নয়ন। এখন পরিবর্তনটা কি, পরিবর্তনটা হলো যে পূর্বের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে নতুন একটা অবস্থায় উপনীত হওয়া, সেটাকে বলে পরিবর্তন। তার মানে তুমি আগে যেমন ছিলে আর এখন যেমন হয়েছো, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। পূর্বে যেমন অবস্থা ছিল তার থেকে অপেক্ষাকৃত অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে বলে পরিবর্তন। এটা ইতিবাচক এবং নেতিবাচক দুটোই হতে পারে। এই যে পরিবর্তনটা ভালো দিকেও হতে পারে, মন্দ দিকেও হতে পারে, তাই না? তারপরে বলো, আন্তরিকতা কি সংস্কৃতির কোন অংশ? আন্তরিকতা না স্যার, আপনি একটু আগে আন্তরিকতার উদাহরণ দিলেন না, ওই দেশের আন্তরিকতা এই দেশের আন্তরিকতা। এটা দিয়েছি আচরণ, তাদের আচরণ আমাদের আচরণের কথা বলছি, আচরণ বোঝাতে গিয়ে বলছি। আচ্ছা যাই হোক, এরপরে দেখো এটা বলছি যে তোমাকে পরিবর্তন হলো পূর্বের অবস্থা থেকে নতুন অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বলে পরিবর্তন। এই পরিবর্তন উভয় প্রকার হতে পারে, ভালো মন্দ দুই প্রকার হতে পারে। অর্থাৎ পরিবর্তন ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকে হতে পারে। যেমন সামাজিক পরিবর্তন, আমরা প্রতিনিয়ত অহরহ সামাজিক পরিবর্তন খেয়াল করছি, তাই না? এই সব পরিবর্তন কি আমাদের সমাজের জন্য মঙ্গল বয়ে আনে? না, সব পরিবর্তন কিন্তু আমাদের সমাজের জন্য মঙ্গল বয়ে আনে না। কিছু কিছু পরিবর্তন সমাজের জন্য মঙ্গল বয়ে আনে, আবার কিছু কিছু পরিবর্তন সমাজের জন্য ক্ষতি সাধন করে থাকে। এই পরিবর্তন এর জন্য ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকের হতে পারে। তবে যে পরিবর্তন সমাজের অগ্রগতি সাধন করে, যে পরিবর্তন সমাজের উন্নয়ন সাধিত করে, যে পরিবর্তন সমাজের আগের অবস্থা থেকে অপেক্ষাকৃত ভালো অবস্থায় উপনীত করে, সেই পরিবর্তনকেই আমরা বলি সামাজিক উন্নয়ন। তাহলে পরিবর্তন এবং উন্নয়নের মধ্যে পার্থক্য বুঝছো? পরিবর্তন হলো পূর্ব অবস্থা থেকে অপেক্ষাকৃত অন্য অবস্থায় রূপান্তরিত হওয়া, আর এই রূপান্তরিত হওয়াটা যখন ইতিবাচক হবে, যখন মঙ্গলজনক হবে, তখন সেটাকে আমরা বলবো উন্নয়ন। তাহলে এই হলো উন্নয়ন এবং পরিবর্তনের মধ্যে পার্থক্য, যেটা আমরা প্রথম পাঠে দেখেছি, সাংস্কৃতিক পরিবর্তন এবং সাংস্কৃতিক উন্নয়ন। অর্থাৎ সংস্কৃতির প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই না? সংস্কৃতি কিন্তু পরিবর্তিত হয়। সংস্কৃতির উপাদান হচ্ছে দুইটা, একটা হলো বস্তুগত উপাদান আর একটি হলো অবস্তুগত উপাদান। এই বস্তুগত এবং অবস্তুগত উভয় উপাদানের কিন্তু পরিবর্তন সংঘটিত হয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা, সেটা হলো যে সাংস্কৃতিক
যে উভয় উপাদানের পরিবর্তন কিন্তু একইভাবে হয় না বা একই গতিতে হয় না। সংস্কৃতির বস্তুগত উপাদানগুলো যত দ্রুত পরিবর্তিত হয়, অবস্তুগত উপাদানগুলো তত দ্রুত পরিবর্তিত হয় না। অর্থাৎ বস্তুগত উপাদানের পরিবর্তন দ্রুত গতিতে সম্পূর্ণ হয়, পক্ষান্তরে অবস্তুগত উপাদানগুলো ধীর গতিতে পরিবর্তিত হয়। যেমন যেমন ধরে নাও আমাদের সমাজের যে সংস্কৃতির উপাদানগুলো রয়েছে, বস্তুগত উপাদান, এই বস্তুগত উপাদান ধরে নাও যে রাস্তাঘাট, বিদ্যালয়, তারপরে তোমার অবকাঠামোগত যে পরিবর্তন, এটা কিন্তু দ্রুত গতিতে পরিবর্তিত হয়। যেমন ধরে নাও এই যে মেট্রো রেল চালু হয়ে যাচ্ছে আগামী বছর, এই যে পদ্মা সেতু চালু হয়ে যাচ্ছে, ঢাকা শহরের রাস্তাঘাট সবকিছু পরিবর্তিত, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হচ্ছে, এগুলো হলো বস্তুগত পরিবর্তন। আর অবস্তুগত পরিবর্তন কি? আমার ধ্যান ধারণা, আমার আচার আচরণ, এইগুলো, এই যে যে উপাদানগুলোকে আমরা চোখে দেখি সেগুলো হচ্ছে বস্তুগত উপাদান, আর যেগুলোকে আমরা চোখে দেখি না সেগুলো হচ্ছে অবস্তুগত উপাদান সংস্কৃতির। যেমন আমার খাদ্যাভ্যাস, আমার রীতিনীতি। তোমরা একটু লাইনে থাকো। তার মানে এই যে অবস্তুগত উপাদান, যেমন ধরে নাও আমরা যদি আমাদের কথার ধরন পরিবর্তন করতে চাই, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি, যেভাবে কথা বলি, এই কথা বলার যে স্টাইলটা সেটা যদি চেঞ্জ করতে যাই, তাহলে কি একদিনে এটা সম্ভব? সম্ভব নয়। যদি আমার কষ্ট করতে হবে। হ্যাঁ, কষ্ট করতে হবে কথা বলার স্টাইল চেঞ্জ করতে হবে। তুমি ধরে নাও তোমার বংশ পরম্পরায় যেভাবে আমরা কথা বলে আসছি, এই কথার ধরনটা, যেমন যারা নোয়াখালী বসবাস করে তারা নোয়াখালী একটা আঞ্চলিক ভাষা আছে, বরিশালে যারা বাস করে তারা বরিশালের একটা আঞ্চলিক ভাষা আছে, তাই না? গোপালগঞ্জের মানুষ এর কথার একটা, গোপালগঞ্জের একটা আঞ্চলিক ভাষা আছে, সেই ভাষাটা এখন এই যে এক একটা মানুষ এক এক ভাবে কথা বলে, এই কথা বলার ধরনটা যদি তোমার, স্যার গোপালগঞ্জের ভাষা কি স্যার? যেমন আমি কি গোপালগঞ্জের ভাষা তোমাদের সঙ্গে কথা বলবো? বলেন স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমরা অনেক। কেন স্যার, আপনার বাড়ি কি গোপালগঞ্জ? হ্যাঁ, আমার বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জের ভাষা হচ্ছে এরকম যে এখন আমরা যেটা পড়তেছি, ঠিক আছে, এটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ স্যার, এরকমই স্যার। এখন আমরা যেটা পড়তেছি সেটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছি। এখন আমরা যেটা পড়ছি সেটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এটাকে আমি কি বললাম? এখন আমরা যেটা পড়ছি সেটারে ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার আমাদের নড়াইলের ভাষা এরকম স্যার। হ্যাঁ, নড়াইল আর গোপালগঞ্জ তো পাশাপাশি হবে, একই রকমের। আচ্ছা, যাই হোক, এখন এই যে কথাটা একটু বোঝার চেষ্টা করো। ধরে নাও আমি আমার আঞ্চলিক ভাষা থেকে বেরিয়ে এসে যে প্রমিত ভাষা, যে ভাষায় আমি তোমাদের সঙ্গে কথা বলছি এখন, এই যে ভাষাটা, এটা কিন্তু আমার মধ্যে একদিনে গড়ে ওঠেনি। কেন? কারণ আমি বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পার করে তারপর এখানে আসছি। এখনো দেখবা কথা বলতে গেলে সেখানে বেশ কিছু শব্দ মাঝে মধ্যে চলে আসবে যেটা আমার আঞ্চলিক ভাষার উপাদান, মাঝে মাঝে কিন্তু নিজের অজান্তে দুই একটা চলে আসবে। এখন এই যে আমি ভাষাটায় কথা বলছি, এটা কিন্তু দীর্ঘ 20 বছর 25 বছরের একটা সময় নিয়ে এই পরিবর্তনটা আসছে। তাহলে আমার মধ্যে এই পরিবর্তনটা হঠাৎ করে আসেনি। তার মানে এই যে সংস্কৃতির অবস্তুগত উপাদানের পরিবর্তন, এটা কিন্তু খুবই ধীর গতিতে সম্পন্ন হয়ে থাকে। যদি তুমি বলো যে আমি একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি, একটা গ্রামীণ পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার আচরণের মধ্যে এই যে গ্রামীণ দরিদ্র পরিবারের যে আচরণগুলো সেটা চেঞ্জ করে এখন হঠাৎ করে আমার আচরণের মধ্যে অ্যারিস্টোক্র্যাটিক যে ভাবটা সেটা আমি নিয়ে আসবো, হঠাৎ করে তুমি নিয়ে আসতে পারবে না। তোমার কোটি কোটি টাকা থাকলেও হঠাৎ করে ধরে নাও তুমি লাখপতি হয়ে গেছো, কোটিপতি হয়ে গেছো, কিন্তু তোমার আচরণের মধ্যে দেখবা ওই যে একটা ভাব, ওই ভাবটা রয়ে যাবে অভ্যাসের মধ্যে। তুমি হঠাৎ করে কিন্তু চাইনিজ খাবারের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে না। বিদেশিরা যে খাবারগুলো খায়, হঠাৎ করে ওই খাবারের সঙ্গে তুমি কখনোই নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না। তার মানে এই যে খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, এই যে কথাবার্তা বা ভাষা, সবকিছুই
হচ্ছে সংস্কৃতির অবস্থাগত উপাদান। এই সংস্কৃতির অবস্থাগত উপাদানগুলো ধীর গতিতে পরিবর্তিত হয় আর বস্তুগত উপাদানগুলো দ্রুত গতিতে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ধারাটা যখন সমাজের জন্য মঙ্গলজনক হয় তখন আমরা সেটাকে বলি সামাজিক উন্নয়ন। এরপরে দেখো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা যদি বলি যে মানুষ যে পরিবেশে বসবাস করে তার মধ্যে থেকেই সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। আমি যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশের কারণেও কিন্তু সংস্কৃতির পরিবর্তন ঘটতে পারে। আবার বাইরের কিছু উপাদান তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে, বাইরের কিছু উপাদান তোমাকে প্রভাবিত করতে পারে, সেটার কারণেও কিন্তু এই পরিবর্তনটা হতে পারে। এখন দেখি সাধারণত উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। উন্নয়নটা কি? উন্নয়নটা হলো যে আস্তে আস্তে কোনো জিনিসের একটা পরিপূর্ণ রূপ ধারণ করাকে আমরা সেটাকে কি বলি? উন্নয়ন বলে থাকি। এক সময় এই যে উন্নয়নটা, এই উন্নয়ন বলতে কি বোঝানো হতো? অর্থনৈতিক উন্নয়নকে বোঝানো হতো। কিন্তু প্রকৃতপক্ষে কি সেটা যে অর্থনৈতিক উন্নয়নই কি শুধুমাত্র উন্নয়ন, নাকি আর্থসামাজিক সামগ্রিক যে উন্নয়ন সেটাকে আমরা উন্নয়ন বলবো? অর্থাৎ আমরা শুধুমাত্র এই যে অর্থনৈতিক যে উন্নয়ন এটাকে কিন্তু উন্নয়ন বলবো না, আমরা আর্থসামাজিক যে উন্নয়ন সেই সামগ্রিক উন্নয়নকে আমরা উন্নয়ন হিসেবে ধরে নেব। সমাজবিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটিকে নির্দেশ করেন। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই হচ্ছে প্রকৃতপক্ষে প্রকৃত উন্নয়ন। তোমার জীবনযাত্রার উন্নয়নটা যখন হবে তখন আলটিমেটলি তুমি বলতে পারবা যে আর্থসামাজিক উন্নয়ন, হ্যাঁ, আর্থসামাজিক সাংস্কৃতিক সব দিকের উন্নয়ন সংগঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় পাঠে, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। এখন আমরা সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। দেখো সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের যে বৈশিষ্ট্যগুলো সেখানে আমরা 1 নম্বর পয়েন্টে দেখি। তোমাদের কাছে বই আছে নিশ্চয়ই, তাই না? তোমরা সবাই বই পেয়েছো তো? হ্যাঁ স্যার পাইছি। আচ্ছা, যারা বই পাওনি তারা বই বই পাওয়ার আগে থেকেই তো আমার কাছে বই ছিল। আচ্ছা, যারা বই পাওনি তারা বই কালেক্ট করে নিও। স্যার আমি শুনছি কি 2020 সালের বই আর 2021 সালের বই সমাজ বইটা কিছুটা আলাদা। আলাদা হলে আমি দেখবো পরে, তোমরা আমাকে জানিও কোথাও কোনো চেঞ্জ আছে কিনা। হ্যাঁ, এখন যেটা আছে এটা থেকে আমি একটু বোঝালো স্যার এবার একটা। আচ্ছা আমি একটু এই দেখে পর্যন্ত জানি খালি কভারটাই আলাদা। একটা, হ্যাঁ কভার পেজটা আলাদা হবে কারণ ওই যে মুজিব বর্ষের একটা লোগো আছে না, মুজিব বর্ষের লোগোটা থাকতে হবে বইয়ের উপর, এই জন্য কভার পেজের কিছু স্যার কাভার পেজটা তো সবগুলো একই স্যার, খালি মনে হয় সমাধিটা আলাদা না, যাই না। যাই হোক মুজিব বর্ষের লোগোটা থাকবে ওখানে। এরপরে দেখি আমরা প্রথমে দেখবো যে স্যার কোনোদিন কিছু জিয়া বসে পালিতে হবে। বাংলাদেশে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হবে না, যদি শুধুমাত্র বিএনপি ক্ষমতায় থাকে তাহলে হয়তো হতে পারে, তাও না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ইতিহাসে এরকম কিছু, আমরা মুজিব বর্ষ মানে হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়। এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম বলতে কোনো কথা নেই। আমি মনে করি যারা বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারা বঙ্গবন্ধুর অবদানকে কখনোই অস্বীকার করতে পারবে না। আমি বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের লোক মনে করি না, বঙ্গবন্ধুকে বিএনপির লোক মনে করি না, আমি বঙ্গবন্ধুকে জাত মানে সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে মনে করি। আমরা যদি আমরা বাংলাদেশের মানুষ হয়ে থাকি, যদি আমরা স্বাধীন দেশের মানুষ হই, তাহলে এই স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধুর অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারি না। বঙ্গবন্ধু জাতির পিতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ঠিক আছে? এখন তুমি যদি বঙ্গবন্ধুকে মুজিব বর্ষ নিয়ে কথা বলো, হ্যাঁ, বা কোনো ধরনেরই করে, সেটা হলো বোকামি। বঙ্গবন্ধু কিন্তু বঙ্গবন্ধুকে আমরা সবকিছুর ঊর্ধ্বে বিচার করব, কারণ তাকে কিন্তু আমরা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে কখনোই চিন্তা করব না। আমরা আওয়ামী লীগের সম্পদ মনে করবো না বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুকে কখনোই হ্যাঁ আওয়ামী লীগের দলীয় লোক বলে মনে করবো না। বঙ্গবন্ধু হচ্ছে সকল দলের ঊর্ধ্বে, তিনি এই বাংলাদেশের জাতির পিতা, তিনি আমাদের জাতির পিতা, ঠিক আছে? এই চিন্তাটা আমাদের মাথায় রাখতে হবে। আমি বিএনপি করি ভালো কথা,
আমি জামাত ইসলাম করি ভালো কথা, আমি আওয়ামী লীগ করি ভালো কথা, এইগুলো বাদ, ঠিক আছে? কে কোন দল করলো সেটা আমি কিছু মনে করি না, করতেই পারে, রাজনৈতিক চিন্তাধারা এক এক রকম, এক একজনের এক এক রকম থাকতেই পারে। তোমার আদর্শ, তোমার চিন্তাধারা, হ্যাঁ, তোমার মূল্যবোধ আমার সাথে মিশবে না, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা ব্যক্তির চিন্তাধারা, আদর্শ, পছন্দ অপছন্দ সম্পূর্ণ তার নিজস্ব বিষয়, ঠিক আছে? কিন্তু আমি মনে করি যে তুমি যে দলই করো না কেন, বঙ্গবন্ধুকে অবশ্যই সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। যারা বিএনপি করে বঙ্গবন্ধুকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, তারা হচ্ছে স্যার বইয়ের তো স্যার কোনো মিলই নাই। হ্যাঁ স্যার বইয়ের তো স্যার কোনো অক্ষরই মিল নাই স্যার। কোনটার সাথে পার্ট 1 বাংলায় ঔপনিবেশিক শাসন, আর ওইখানে ছিল হচ্ছে বাংলা ইউরোপীয়দের আগমন ও ঔপনিবেশিক শাসনের প্রতিভূমি, একই জিনিসই কিন্তু তাও আর কি ভিতরে লেখাগুলো আলাদা। আচ্ছা, তাহলে তো আমাদের সমস্যাই হয়ে গেল। তোমাদের কাছে 1 সেকেন্ডে 12টা বাজে গেল। আচ্ছা, তাহলে বই একটা সংগ্রহ করে ফেলতে হবে নাকি? কারো কাছে কি এক্সট্রা কপি আছে? মানে 2 কপি বই সংগ্রহ করছো নাকি কেউ কোনোভাবে? 2 কপি বলতে স্যার আগের বছরের একটা বই, আর হচ্ছে নতুন তো এখন পাইলামই। আরে বোকা, আগের বছর বই তো আমার কাছে আছে। আর আমার কাছে নতুন 2টা আছে। নতুন 2টা? এ স্যার। এই তো একটা পেয়ে গেছি, দেখছো? চুরি কোথায় থেকে তাহলে করছিস যেদিন ভাই? আসবেন ওই দিন নিয়েন। ওই জায়গা থেকে একটা মাইরা দিছে। আচ্ছা, তাহলে না তো স্যার বাইরে দেয় নাই স্যার, আমার দাদু হেডমাস্টার ছিল তো। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তো এটা একটু নেওয়া দরকার, কারণ অবজেক্টিভের জন্য আমি যেভাবে সাজায়া তৈরি করলাম এত কষ্ট করে, এখন আবার চেঞ্জ করে দিই। আমার মনে হয় ভেতরে খুব একটা চেঞ্জ হওয়ার কথা না। স্যার এখানে তো দেখতে গেছি স্যার আর কি অনেক পাল্টানো, এখানে আরো ডিটেইলস আলোচনা করা। তথ্যের কি অনেক পার্থক্য আছে তথ্য? স্যার পড়তে হবে তো স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা এটা নিয়ে, এটা এই অধ্যায়টা পরিবর্তন হবে না, তুমি ভালো করে দেখো আমি যেটা পড়াচ্ছি, কারণ এটা নতুন ইনক্লুড হয়েছে গত বছর, আগের বছর, বুঝছো? এই অধ্যায়টার এই বিষয়বস্তুগুলো নতুন হয়েছে। তুমি একটু থার্ড চ্যাপ্টারটা বের করো। নাফিস, একটু ভিডিও অন করো। স্যার আমার ক্যামেরার সমস্যা স্যার। তুমি কি এর আগে ক্লাস করছো? না স্যার করতে পারি না এই সমস্যার কারণে। কয়টা ক্লাস করতে পারো নাই? স্যার আমি তো আগে 2টা ক্লাস করতে পারি নাই স্যার। আচ্ছা, যে ক্লাসগুলো স্যার এগুলো স্যার অত পরিবর্তন নাই স্যার। হ্যাঁ, থার্ড চ্যাপ্টারের অত পরিবর্তন নাই স্যার, থার্ড চ্যাপ্টারের। থার্ড চ্যাপ্টার পরিবর্তন হওয়ার কথা না, কারণ এই চ্যাপ্টারটা নতুন দিছে নাই স্যার। বছরের আগে, বুঝছো? এই জন্য এটাতে চেঞ্জ হওয়ার কথা না। তারপরে যদি তুমি তুমি আজকে একটু অন্তত সমাজ বইটা একটু, বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা একটু ভালো করে দেখো। সিয়াম, তোমার দায়িত্ব দিলাম, হ্যাঁ? তুমি একটু চ্যাপ্টার গুলো মিলিয়ে দেখো, ভিতরে একটু টুকটাক করে হালকা একটু চোখ বুলিয়ে দেখো কি ধরনের পরিবর্তন আছে। তারপরে আমি দরকার হলে 2-1 দিনের ভিতরে মিরপুরে ওকে স্যার। আসি, বুঝছো? মিরপুরে এসে তোমার কাছ থেকে একটা বই কালেক্ট করে নিই, হ্যাঁ? ওকে স্যার। স্যার অনেক পরিবর্তন আছে তো স্যার বইতে। স্যার সিয়াম তো স্যার ঢাকায় ছেড়ে পরিবর্তন থাকলে সমস্যা নাই, আমরা যেগুলো পড়ছি ওগুলো আমাদের পানিতে যাবে না, সমস্যা নাই। আমরা একটু দেখি, হ্যাঁ? তারপরে হচ্ছিল বইটা আমি দেখি, তুমি একটু দেখো বইটা, তারপর আমি দরকার একটা কপি তোমার কাছ থেকে নিয়ে আসবো, হ্যাঁ? তুমি আমাকে একটু জানাইও বইটা দেখে, হ্যাঁ? মেসেঞ্জারে জানাইও। ওকে স্যার। আচ্ছা, আর ক্লাস ঠিকঠাক মতো করতে হবে সবাইকে, ক্লাস কিন্তু হ্যাঁ নিয়মিত করতে হবে। অনেক আছে ঠিক মতো নিয়মিত ক্লাস করে না, এই নিয়মিত ক্লাস না করলে সমস্যা হয়। আজকে কে কে ক্লাসে নাই? স্যার ফাহিম নাই।
বাড়ি গেছে স্যার, মুনতাসির নাই বাড়ি গেছে। এই অর্ঘ, অর্ঘ জি স্যার। তোমার এই যে উপরে কি নাম অর্ঘ, কেসি দিয়ে কাটিয়ে পাকিস্তান লেখছো নাকি? পাকিস্তান লেখছো কেন? ঠিক আছে স্যার, কাটতাছি। অর্ঘ ভার্সেস পাকিস্তান লিখছিলাম স্যার। হ্যাঁ স্যার অর্ঘ বলতেছে পাকিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ। সাপোর্টার। এই যে এবার ঠিক আছে, অর্ঘ ভার্সেস পাকিস্তান লিখছি, পাকিস্তানের সাপোর্টার না। দরকার নাই, ভার্সেস ওখানে আসে নাই, অন্য কিছু, অন্য একটা সিজারের চিহ্ন আসছে। আর এটা তলোয়ার ছিল। আবার সাকিবের ডান পাশে 4টা জিরো কেন? স্যার এটা বাংলাদেশ না? সাকিব স্যার এটা তো বাংলাদেশের পতাকার ছবি স্যার। বাহ, পতাকা কই? পতাকার ছবি। হ্যাঁ ঠিক আছে, এবার দেখছো এই মোবাইল হাতে গেলে তোমাদের সমস্যা আছে। তোমাদের মোবাইল হাতে গেলে তোমাদের শুধু মানে বারবার একটু নাড়াচাড়া না করলে ভালো লাগে না নাকি? হ্যাঁ এরকম, যাই হোক সমস্যা নাই, ছোট মানুষ তো, তোমরা এরকমই করবা। আমার ছেলেকে ক্লাসে, অনলাইন ক্লাসে দিয়ে আমার পাশে বসে থাকা লাগে। মোবাইলে একবার ভিডিও, একবার অডিও, ঠিক আছে, একবার এদিক ওদিক করতেই থাকে, মাউস নিয়া। আর যদি কম্পিউটার দেয় তাহলে মাউস নিয়ে খালি ঘোরাঘুরি করতেই থাকে, কিছু না কিছু করবেই। মানে কতটা যে অ্যাটেনশন দেয় সেটাই বড় কথা। অনলাইন ক্লাস আসলে কি বলবো, না ইমাম আছে কানা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এই আর কি, বুঝছো? আর তোমরা সবাই নিয়মিত ক্লাস করো, আর যারা ওই মানে ডিসেম্বরের টাকা পয়সা দেও নাই ওরা একটু দিও, টাকা পয়সা পেমেন্ট করে দিও। স্যার আমরা ডিসেম্বরের টাকা পয়সা কেন দিব স্যার? আমরা তো আপনার টাকা পয়সা দিব। ডিসেম্বর মাসের পেমেন্টটা, হ্যাঁ যাই হোক ওটা একটু, কয়জন দিছে? যারা দেওনি তারা তো জানোই কে কে দেও নাই। হ্যাঁ ওইটা বলবো না, তোমরা একটু জানিয়ে দিও, মানে দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনো তাহলে আমি পরবর্তী চ্যাপ্টার, পরবর্তী যে পার্ট 2টা একটু আলোচনা করি। এখানে হলো সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। লাইন কেটে গেলে আবার তোমরা সবাই এই একই লিংকে ঢুকো। হ্যাঁ দেখো এখানে বলা হয়েছে প্রথম যে সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য, বলা হয়েছে যে সমাজের সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানোই উন্নতি বা উন্নয়নের লক্ষ্য। এই যে আমরা উন্নয়ন ধারণাটা বলি, সাংস্কৃতিক উন্নয়ন, এর মূল লক্ষ্যটা কি? এর মূল লক্ষ্য হচ্ছে যে শোষণ এবং বৈষম্য বিদ্যমান সমাজে সে শোষণ এবং বৈষম্যর শেকড় তুলে দেওয়া এবং কি করা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানো। মানুষের জীবনযাত্রার প্রণালী হচ্ছে সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি প্রভৃতির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকেই নির্দেশ করে। তাই অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নকে সমার্থক মনে করা হয়। সাংস্কৃতিক পরিবর্তনের এবং সাংস্কৃতিক উন্নয়নকে কিন্তু অনেক সময় একই রকম মনে হয়, কিন্তু না, এক না। পরিবর্তনের একটা ধারা হলো উন্নয়ন, পরিবর্তনের ইতিবাচক ধারাটাই উন্নয়ন। পরিবর্তন কিন্তু উন্নয়ন না। পরিবর্তনের মাধ্যমে সামাজিক উন্নয়ন নিশ্চিত হয়। কি ধরনের পরিবর্তনের মাধ্যমে? সমাজে সাংস্কৃতিক ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত হয়। এরপরে দ্বিতীয় যে বিষয়টা বৈশিষ্ট্য, সেটা হলো আমি আলোচনা করেছি এর আগে, বস্তুগত সংস্কৃতি যত দ্রুত পরিবর্তিত হয়, অবস্তুগত সংস্কৃতির উপাদান কিন্তু তত দ্রুত পরিবর্তিত হয় না। এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি। অর্থাৎ এই যে সাংস্কৃতিক পরিবর্তনের গতি বা পার্থক্য, সাংস্কৃতিক পরিবর্তনের একটা বৈশিষ্ট্য, তাই না? যে সংস্কৃতির উপাদানগুলোর মধ্যে কোন কোন উপাদান ধীর গতিতে পরিবর্তিত হয় আর কোন কোন উপাদান দ্রুত গতিতে পরিবর্তিত হয়। এই পরিবর্তন হলো সাংস্কৃতিক মানে যে সাংস্কৃতিক পরিবর্তনের এই গতি হলো এর একটা বৈশিষ্ট্য। এরপরে বলা হয়েছে যে হল্যান্ড। হ্যাঁ বলো স্যার, হল্যান্ড কোনটা? হল্যান্ড, থাইল্যান্ড, থাইল্যান্ড, হল্যান্ড। হল্যান্ড তো নেদারল্যান্ড।
সরি সরি, হ্যাঁ নেদারল্যান্ড আর হল্যান্ড এক, থাইল্যান্ড বলে বলছি ভুলে, হল্যান্ড আর নেদারল্যান্ড। ওই যে ইলিয়াস শাহকে স্যার, ইলিয়াস শাহ। ওই যে তোমার ইয়ে আছে না, রবেন রবেন ফুটবলার নেদারল্যান্ডের, স্যার ওইটা হলো নেদারল্যান্ড আর হল্যান্ড এক। বুঝছি স্যার। আর স্যার ইলিয়াস শাহকে স্যার, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। সুলতান ছিল, ইলিয়াস শাহ। স্যার নতুন করে স্যার এগুলো আলোচনা করা, ইলিয়াস আচ্ছা শাহ নিয়ে। ইলিয়াস, ঠিক আছে, আমি একটু দেখে নিই, তারপরে তোমাদের পড়াবো। ওইদিকে এখন চোখ দিও না, এখন যেটা পড়াচ্ছি এটার দিকে চোখ দাও। পরে ওটা আমি তোমাদেরকে যদি যে পরিবর্তন আছে টুকিটাকি এগুলো আমি কভার করে দেবো, সমস্যা নাই। আমি বুঝবো কোথায় কি আলোচনা করতে হবে না হবে, বই দেখলে আমি বুঝে ফেলবো। হ্যাঁ, তুমি যেমন 2 ঘন্টা বসে যা দেখবা, আমি 20 মিনিটে বুঝে ফেলবো ততটুকু। স্যার আপনাদের স্যার 5 মিনিটও লাগবে না। ওটা আমি বই দিক তাকালেই বুঝবো কোথায় কি আলোচনা করা আছে, কোথায় কি পার্থক্য আছে, কি নতুন আলোচনা আছে, ঠিক আছে? এগুলো আমি বুঝে বুঝে তোমাদেরকে বুঝাই দেবো, সমস্যা নেই। এরপরে উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার প্রদান করে। এটি উন্নয়নের একটা বৈশিষ্ট্য। উন্নয়ন মানুষের যে মৌলিক চাহিদা আছে, মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার প্রদান করে উন্নয়ন। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। এটা তাই না? যতক্ষণ তোমার মৌলিক চাহিদা পূরণ না হবে ততক্ষণ কিন্তু কখনোই মানুষের উন্নয়ন আশা করা যাবে না, সমাজের উন্নয়ন আশা করা যাবে না, সমাজের অগ্রগতির কথা ভাবা যাবে না। এরপরে 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সব সময় একটি সরল রেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। পরিবর্তন সব সময় কিন্তু যে ঊর্ধ্বমুখী হবে তা না, সব সময় কিন্তু পরিবর্তন একটা সরল রেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। কখনো পরিবর্তনের ধারা উন্নয়ন উপরের দিকে যায়, আবার কখনো নিচের দিকে যায়। অর্থাৎ কখনো এই পরিবর্তন তোমার উন্নয়ন আনতেছে, আবার কখনো কখনো পরিবর্তন সমাজের অমঙ্গল বয়ে আনতেছে। হ্যাঁ, এই জন্য বলা আছে সবসময় এটা একটি সরল রেখায় ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্নগতির দিকেও যায়, তাই ঊর্ধ্বগতি ও নিম্নগতি দুটোই পরিবর্তন। এটা হলো পরিবর্তনের একটা বৈশিষ্ট্য, একটি ইতিবাচক অন্যটি নেতিবাচক। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনকে বোঝায়, তাই সংস্কৃতির উন্নয়ন হলো সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন। আর একটা হলো সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংগঠিত হয়। এটিও পরিবর্তনের একটি বৈশিষ্ট্য, যেমন পুরাতন পাথর যুগ ও নতুন পাথর যুগের দুইটি সময়কাল। দুই সময়ের সংস্কৃতিতে পার্থক্য আছে, এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। দুই সময়ের এই পরিবর্তন পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে ঘটে থাকে। যেমন পুরাতন পাথর যুগে অনেক হাতিয়ার নতুন যুগের সময়ের উন্নতি ঘটেছে, অর্থাৎ আগের যে পাথর সেই পাথরগুলো নতুন পাথর যুগে এসে যে পুরাতন পাথরের যুগের যে হাতিয়ারগুলো সেগুলো এখন আরো আধুনিক করে আরো উন্নত করে সেগুলো তৈরি করা হয়েছে। এজন্য বলা হয়েছে যে পাথর বলতে কোন পাথর বুঝাইছে? যে কোনো পাথর, ধরে নাও আগের যে অস্ত্রগুলো ছিল, আগের যে হাতিয়ারগুলো ছিল